আজকে আপনি ফুয়াদের বক্তব্য দেখুন, উনি কি বলছেন যে তোমরা চাকর বাকর, একদম এই ভাষায় বলেছেন যে তোমরা চাকর বাকর, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দাও, তোমরা আমরা যেটা বলছি সেটা মেনে চলবে। এবং তোমাদের ভাষা, ভারতের ভাষা, বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সির ভাষা, আর্মির ভাষা এবং চুপ্পুর ভাষা সবকটা কেন এক হয়ে যাচ্ছে? নির্বাচনের বাইরে জাস্ট রাখার কথা ওনারা বলছেন না, ওনারা বলছেন যে একটা মাস বিচার করে সবাইকে ফাঁসিতে ঝোলাতে হবে, এলিমিনেট করতে চাইছে, একদম এলিমিনেশন চাইছে পলিটিক্যালি বা মানে প্রশাসনিকভাবে বা আইনগতভাবে বাইরে রাখা না, আওয়ামী লীগকে শেষ করে দাও, মানে প্রাণে মেরে ফেলো, এটাই এদের বক্তব্য। যে অভ্যুত্থানটাই তো গণতান্ত্রিক নয়, এটা হচ্ছে একটা ফেক কমিউনিজমের বিপ্লব, যেটা পিনাকির দ্বারা ইনফ্লুয়েন্স, জনগণকে গান্ডু বানানো। একদম পরিষ্কার, আমি আপনার এই ওপেন মঞ্চে বলছি যে এটা হচ্ছে একটা মানে কি বলবো, যে কমিউনিজমের নামে, এই মার্ক্সবাদ, কমিউনিজম, বিপ্লব, মাওবাদ, এগুলোর নামে ফাজলামো করে এই কাজটা করা হয়েছে। এটা পিওরলি একটা ধান্দাবাজির চচ্চড়ি। আমি একটু আসবো প্রদীপ্ত রায়, এই যে একটা যে আমেরিকান প্রেজেন্স বা হচ্ছে তাদের চেতাবনী, তার কারণ হচ্ছে আরাকান ওই যে প্রদেশটা, এটা বাংলাদেশের কাছে এর মধ্যে একটা বিস্ফোরার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে আপডেট আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি, তাতে আপনার কি মনে হয় যে এইরকম একটা সিচুয়েশনসে দ্রুত একটা বদলের দিকেই ক্রমশ এগোচ্ছে বাংলাদেশ? হ্যাঁ, দেখুন, রাজনৈতিকভাবে যদি আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিটা দেখি এবং বহির্বিশ্বের মানে আন্তর্জাতিক রাজনীতিটা দেখি, দুটোর কোনোটাই কিন্তু এই অভ্যুত্থানপন্থী যারা তাদের দিকে যাচ্ছে না। কারণ আপনি যদি আমেরিকা বা ইন্ডিয়ার ইনভলভমেন্ট দেখেন, ইন্ডিয়া কোনো দিনই অভ্যুত্থানের পক্ষে ছিল না, তখন বাইডেন প্রশাসন এদের পক্ষে ছিল, এটা মানে ইটস ওপেন সিক্রেট, সবাই জানি আমরা। তারপরে ডোনাল্ড ট্রাম্প আসাতে, উনি আসার আগেই বলেছিলেন যে আমার এইগুলো পদক্ষেপ হবে, যদিও অনেকেই মনে করেছিল যে আসার পরে এটা তো ওনার প্রায়োরিটি নয়, উনি রাশিয়া নিয়ে ব্যস্ত, ইউক্রেন নিয়ে বক্তব্য রাখছেন, মিটিং করছেন, বাংলাদেশ নিয়ে কি করলেন। কিন্তু বাংলাদেশ নিয়ে উনি একটা কথা বলে দিয়েছিলেন যে পুরোটাই আমি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছি। এবার কোনো রাষ্ট্রই তো আর, এগুলো কথার কথা, কোনো রাষ্ট্রই তো আর ওইভাবে ছেড়ে দেয় না। দুজনের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা যখন কনভার্জ করে, এক জায়গায় একই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট তারা পারসিউ করছে, তখন তারা কোঅপারেট করে একে অপরের সাথে। তো সেটাই ভারত এবং আমেরিকার মধ্যে এখন চলছে। উল্টো দিকে আপনি যদি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন, এই গোটা আর্মির বিরোধিতা, যেটা এই ছাত্র, যুব এবং নাগরিক তথাকথিত এদের মধ্যে চলছে, এর ভিত্তিটা কি? এর ভিত্তিটা হচ্ছে যে বাংলাদেশের পুনর্নির্মাণ, যেটা অনেক আগে থেকে এরা বলছিলেন, যে কারণে গত বছর 2024 সালের জানুয়ারিতে যে ইলেকশনটা হয়েছিল সেটাকে এরা বয়কট করেছিলেন, যে বাংলাদেশের সম্পূর্ণ প্রশাসনিক একটা রিফর্ম দরকার। তাছাড়া কারণ বাংলাদেশের যে ইলেকশন কমিশন, সেটাকেই নাকি করাপ্ট করে দেওয়া হয়েছে, তারা শেখ হাসিনার ইন্টারেস্ট পারসিউ করছে ইত্যাদি ইত্যাদি বলে। মানে জাতির যাবতীয় যা ইনস্টিটিউশনগুলো ছিল, যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেইগুলোকে অ্যাটাক করা হচ্ছিল। ইলেকশন কমিশনকে প্রথম অ্যাটাক করা হলো, এবং এই অভ্যুত্থানের সময় থেকে বা পরবর্তীতে তারপরের অ্যাটাকটা করা হয়েছিল পুলিশকে। পুলিশের মোটামুটি কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আর যে বলা হচ্ছিল যে জুলাই ম্যাসাকারটা পুরোটাই করেছে শেখ হাসিনা, শেখ হাসিনা তো নিজে গিয়ে আর লোককে মারেনি, তার মানে যে র্যাব বা পুলিশ এদেরকে দিয়ে করেছে। এই যে মানে এই লাইনের নেক্সট টার্গেটটা ছিল কিন্তু ব্যুরোক্রেসি এবং আর্মি। এবং আজকে আপনি ফুয়াদের বক্তব্য দেখুন, উনি কি বলছেন যে তোমরা চাকর বাকর, একদম এই ভাষায় বলেছেন যে তোমরা চাকর বাকর, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দাও, তোমরা আমরা যেটা বলছি সেটা মেনে চলবে। এবং তোমাদের ভাষা, ভারতের ভাষা, বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সির ভাষা, আর্মির ভাষা এবং চুপ্পুর ভাষা সবকটা কেন এক হয়ে যাচ্ছে? কেন তোমরা আজকে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছো? এগুলোই তো ওনার বক্তব্য। তো এই ইনক্লুসিভ পলিটিক্সটা হবে না কেন? ওনাদের বক্তব্য হচ্ছে যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা খাড়া করতে হবে যেখানে বাংলাদেশের নামটুকু বদলানো হবে কি হবে না সেটা নিয়ে বড় জোর বিতর্ক হতে পারে, কিন্তু বাংলাদেশের আপামর একটা পরিবর্তন আনতে হবে। আর এই যে বলা হচ্ছে না যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে, ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। নির্বাচনের বাইরে জাস্ট রাখার কথা ওনারা বলছেন না, ওনারা বলছেন যে একটা মাস বিচার করে
সবাইকে ফাঁসিতে ঝোলাতে হবে, এলিমিনেট করতে চাইছে, একদম একদম এলিমিনেশন চাইছে পলিটিক্যালি আওয়ামী লীগকে, বা মানে প্রশাসনিকভাবে বা আইনগতভাবে বাইরে রাখা না, আওয়ামী লীগকে শেষ করে দাও, মানে প্রাণে মেরে ফেলো, এটাই এদের বক্তব্য। কাজেই কোনো রিফাইন্ড আওয়ামী লীগ নয়। ডেমোক্রেসির যে বেসিক বক্তব্যটা সেটা হচ্ছে এগ্রি টু ডিসএগ্রি। আমি এখানে এক্সিস্ট করব, তার মানে এই নয় যে আমার সাথে যিনি বক্তব্য রাখছেন তিনি যদি আমার বিরোধিতাও করেন তাকে আমি থাকতে দেব না। এইটা তো বেসিক ডেমোক্রেসির, যে প্রত্যেকের মতামত প্রকাশের অধিকারটা থাকবে, সেইটা এনারা মানে মেনে নিতে পারছেন না। এদের মধ্যে একটা ইনেট টোটালিটেরিয়ানিজম আছে, যদিও বারবার এনারা বলছেন যে অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্র প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যে অভ্যুত্থানটাই তো গণতান্ত্রিক নয়। যেভাবে অভ্যুত্থানই সে অর্থে গণতান্ত্রিক হয় না, মানে পিপলস রিপ্রেজেন্টেশন ছিল, বহু মানুষ ছিলেন। হ্যাঁ, কিছু দীপ্তিমান বাবু বলতে চাইছেন? আমি ওনার সঙ্গে একটু শুধু বক্তব্য জুড়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ফেক কমিউনিজমের বিপ্লব, যেটা পিনাকির দ্বারা ইনফ্লুয়েন্স, জনগণকে গান্ডু বানানো, একদম পরিষ্কার। আমি আপনার এই ওপেন মঞ্চে বলছি যে এটা হচ্ছে একটা মানে কি বলবো, যে কমিউনিজমের নামে, এই মার্ক্সবাদ, কমিউনিজম, বিপ্লব, মাওবাদ, এগুলোর নামে ফাজলামো করে এই কাজটা করা হয়েছে। এটা পিওরলি একটা ধান্দাবাজির চচ্চড়ি। হ্যাঁ, মানে ধান্দাবাজির দর্শনটা যেরকম হয়, ধান্দাবাজির দর্শনে মানে ধরুন আপনি একটা রেসিপি বানাবেন, একটা রান্না তৈরি করবেন, সেই রান্নাটার মধ্যে কিছুটা মার্ক্সবাদ, মানে ও এককালে সিপিবির কিছুটা, সিপিবির থেকে রাজনীতি শিখে আবার পুরো মুক্তিযুদ্ধের বিরোধিতা করা যাবে না, মুক্তিযুদ্ধকে কিছুটা এলিমেন্টস রাখতে হবে। এবার মুক্তিযুদ্ধের এলিমেন্টস করেও বাড়ি থেকে যেই বেরোবে জামাত বলবে কি ব্যাপার পিনাকি, এ তো কথা ছিল না, তখন একটু জামাতের ব্যাপারটাকে নিয়ে এমন একটা করবে যেটা বাংলাদেশের কাছে আর একটু গরম গরম করে বলতে হবে, চোখটা বড় করতে হবে। দেখুন, উনি যেখানে বসে বক্তব্যগুলো রাখছেন সেই ফ্রান্সেও কিন্তু এই একটা জিনিস আছে যে ব্লেন্ড অফ ইসলামিজম এবং লেফটিজম, যেটাকে ম্যাক্রন প্রচন্ডভাবে তিরস্কার করেন এবং বিরোধিতা করেন, যে ইসলামো র্যাডিকালিজম বা ইসলামো লেফটিজম। এইটাই কিন্তু অভ্যুত্থানের পেছনে মানে ফুয়েলের কাজ করেছিল। একদিকে একটা লেফটিস্ট ঘরানার রাজনীতি, কিন্তু আসল চালিকা শক্তিটা মানে পলিটিক্যাল ইসলামের হাতে। একটা কথা ঠিক কথাই, মানে রাজনীতিতে আপনি যখন ক্ষমতায় থাকছেন, শেখ হাসিনা তিনি অনেক কিছু করছেন, বলছে আমি এত কিছু করলাম, প্রায় শেখ হাসিনার কথাগুলো শুনি ভাবিয়ে তোলেন ওনার কথাগুলো, এত করলাম আমার দোষটা কোথায়। অনেক ক্ষেত্রে এরকম হয়। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলে আমি বলছি, অভিজ্ঞতাটা সবার দর্শকের সাথে শেয়ার করছি, বুঝলেন দীপ্তিমান বাবু, আমি আসবো আপনার কাছে। তখন হঠাৎ করে বুদ্ধদেব বাবুর আমল, বুদ্ধদেব বাবু বললেন ডু ইট নাও, এখনকার কাজ এখনই করতে হবে। তো এখানে গেছি, শিল্পায়ন চাই, তো দক্ষিণ 24 পরগনায় গেছি, ওখানে একটা বেশ ভালো নেশার কালচার আছে, বেশ দিন দুপুরে গাছতলায় বসে মানে বেশ কিছু বিভিন্ন বয়সী মাঝবয়সী লোকেরা বসে রয়েছে। আনলাম ডু ইট নাও, বলে নিজের কাজ নিজে করুক না, যিনি বলছেন তিনি আগে করুক। আনলাম শিল্পায়ন চাইছে, পড়ছে, বলে কিসের শিল্প, যা আছে ঠিক আছে। আমি বললাম এই দক্ষিণ এই স্লোগান বুমেরাং হবে, কি অদ্ভুত ভাবে। আমি ভেবেছিলাম এরা কি আমার সাথে ইয়ার্কি করছে, আমি খুব সিরিয়াসলি যে একটা শিল্প চাই, কিন্তু এই তো হচ্ছে বাস্তব একটা পরিস্থিতির জায়গা। যাই হোক, কথা প্রসঙ্গ আমি একটু সুবল সর্দার আপনার কাছে আসছি। এই যে বলছে না নিউ ব্র্যান্ড অফ ইসলাম, যখন এটা তুলসী গাবার্ড এসে বলল যে আজকে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি মৌলবাদ যা কিছুর হচ্ছে তার মধ্যে একটা বলছেন খেলাফতের দর্শন কাজ করছে। আমরা দেখেছি কত সহস্র মাজার ধ্বংস হয়েছে, এই সমস্ত কিছুর মধ্যে, পরিস্থিতির মধ্যে একটা কিন্তু করুণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা হচ্ছে সত্যি কি এই জায়গাটায় বাংলাদেশের আজকে এই বিপর্যয়ের একটা বড় রকম কারণ, যে একটা তরুণ সমাজ প্রজন্ম সবাইকে এই সালাফিজম বা হচ্ছে এক ধরনের র্যাডিক্যাল ইসলাম, যেটাকে বলতে গিয়ে অনেকেই হচ্ছে খেলাফতের কথা বলেন, সেই দিকেই কি তাদেরকে দীর্ঘদিন ধরে এটাকে ইনজেক্ট করা হচ্ছিল। দেখুন সুজিত, আমি একটা কথা বলি, আজকের যেটা গণ অভ্যুত্থান হয়েছে বলছেন যে বিপ্লব হয়েছে, এটা কিন্তু আজকের থেকে না,
এটা কিন্তু দীর্ঘদিন থেকে ধীরে ধীরে খুব সুপ্ত অবস্থায় সমস্ত মুসলিম দুনিয়ায় প্যান ইসলামিক স্টেট করার একটা পরিকল্পনা চলছে। সেটা আপনি খেলাফত বলতে পারেন, জামাতি ইসলাম বলতে পারেন, যত মুসলিম সংগঠনগুলো আছে এরা কিন্তু সেরকম একটা প্রচেষ্টা প্রথম থেকে চালাচ্ছে। আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, দেখুন 1947 সালে যখন দেশ ভাগ হয় সেই সময় দেখুন ঠিক পিনাকি ভট্টাচার্যের মতো আরেকটা লোক ছিলেন যোগেন মণ্ডল, যিনি পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন। তিনি একই রকমভাবে বক্তব্য রেখে গিয়েছিলেন যে আমরা আগে পাকিস্তান চাই, মুসলিমদের অধিকারটা অগ্রাধিকার চাই, এরকমভাবে ঠিক পিনাকি ভট্টাচার্যের মতো এরকম দিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, দুর্ভাগ্যের ব্যাপার হলো, উনি কিন্তু সেখানে আইনমন্ত্রী হওয়ার পরে 6 মাস থাকতে পারেননি, তল্পিতল্পায় গুটি আবার ইন্ডিয়ায় চলে এসেছেন। এই পিনাকি ভট্টাচার্যের মতো বিকৃত লোক যতদিন দেশে থাকবে এবং এদের ইন্ধন যতদিন থাকবে, বাংলাদেশ কিন্তু সুস্থ অবস্থায় থাকবে না। বাংলাদেশের কিন্তু এখনও একটা পোর্শন আছে যারা সমাজ গঠনের স্বপ্ন দেখে, নতুন বাংলাদেশের গঠনের স্বপ্ন দেখে। এই তরুণ সমাজটা কিন্তু এখনও রয়ে গেছে, যার ফলে তারা বারবার বলছে যে বাংলাদেশ সিরিয়া বা পাকিস্তান আফগানিস্তান না হোক। আমার প্রশ্ন হলো, যারা মূর্তি ভাঙে তারা দেশ গঠন করবে কী করে? এই ইউনূসের নাতিনাতনিরা এরা কখনো দেশ গঠন করতে পারে না। এদের না আছে বৈধতা, না আছে জনগণের সম্মতি। এরা এসছে জাস্ট টাকা লুট করার জন্য, দেশটাকে ছাড়খাড় করার জন্য। এরকম প্রচুর টাকা লুট করেছে। এবং শুধু তাই না, এরা তো ছাত্র অবস্থায় শুনেছি মেসে থাকতো, ভাড়া দিতে পারতো না। চোটা গুন্ডা বদমাশ ছিল এই সমস্ত, যারা সার্জিজ আলম টালম যাদের আমরা নাম টাম বলছেন। যাই হোক, এরা সব কুখ্যাত লোক, এদের নাম আমার খুব একটা মাথায় ঢোকে না, এবার বিখ্যাত না, পলিটিক্যাল ফিগারও নয়, এদের কি মনে রাখবো? এই সমস্ত চোরটাদের নিয়ে ইউনূসের নাতিনাতনিরা এখন দেশ চালটা শুরু করেছে। আমি এই যে জায়গা থেকে আচ্ছা, একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। খিলাফতের কথা যখন উঠলো, আমাদের ভারতীয় দর্শকদের কাছে না এই খিলাফত কথাটা একটু আমরা ভুল বুঝি, কারণ এটাকে আমরা মনে করি খিলাফ মানে বিরোধিতা করা। গান্ধীজিও এই পলিটিক্সটা খেলেছিলেন যে খিলাফত মানে হচ্ছে আমি কিছু বিরোধিতা করছি, এটা কিন্তু একদমই নয়। খিলাফত ইজ অল অ্যাবাউট ক্যালিফেট, খালিফত, এটা উচ্চারণটা, হ্যাঁ উচ্চারণটা এরকম যে ইসলামিক ক্যালিফেট, যে সেই বিশ্বজোড়া যে ইসলামিক রুল বা ইসলামাইজড রুল, তার আন্ডারে একটা মানে জায়গা করে নেওয়া, দ্যাট ইজ দি আইডিয়া অফ ক্যালিফেট অর খিলাফত। হ্যাঁ দীপ্তিমান বাবু, হ্যাঁ বলুন। আমি এখানে ওনার সঙ্গে একটা ইনক্লুড করছি, সেটা হচ্ছে এখানে শব্দটা খলিফা থেকে এসেছে। খলিফা মানে সুলতানতন্ত্র, রাজতন্ত্র, যেখানে ডেমোক্রেসির কোনো ব্যাপার নেই, একমাত্র। এবং সেইভাবেই আরবের যে দেশগুলো, অর্থাৎ আরব আমিরশাহী, কুয়েত, কাতার, এরা কিন্তু সেই দিক দিয়ে শুদ্ধ খিলাফত, একদম পরিষ্কার বলছি, শুদ্ধ খিলাফত। ইভেন তুর্কিও এর মধ্যে পড়ে না। আপনাকে বলে কি, এইটা নিয়ে একটা বিরাট ডিবেট হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, যে ওরা টার্কিশ ক্যালিফেটটাকে মেনে নেয়নি, সেই কারণে ওরা বলতো যে আমরা টার্কিশ ক্যালিফেটকে মানবো না, আমরা আমাদের মানি না।